মোবাইল ব্যাংকিং এর লেনদেন বাড়ছে এবং ভবিষ্যতেও কিন্তু আরো বাড়বে। তো আপনার কাছে আমি জানতে চাইছি এর আর্থসামাজিক প্রভাবটি আসলে কি পড়বে? দেখুন, ধন্যবাদ। বাংলাদেশে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যে আর্থিক অন্তর্ভুক্তির কথা আমরা বলছি, তার মূল বুস্টটা কিন্তু আমরা পেয়েছি মোবাইল ব্যাংকিং থেকে। এবং আপনি বোধহয় জানেন যে 2021 সালে আমরা বাংলাদেশে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি যেটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং যেটা এখন আমরা ইমপ্লিমেন্ট করছি, তার মূল ড্রাইভার হিসেবে কিন্তু মোবাইল ব্যাংকিংকে আইডেন্টিফাই করা হয়েছে। এবং যদি আমরা দেখি যে রুরাল ইকোনমিতে যারা আর্থিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত হচ্ছেন, তাদের মূল ড্রাইভার, মূল ফ্যাক্টরি কিন্তু মোবাইল ব্যাংকিং। সুতরাং এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই কিন্তু যারা গ্রামীণ জনপদ বলেন, ইভেন নারীদের একটা বড় অংশ প্রথমবারের মতো আমি মনে করি যারা এই আর্থিক খাতের সাথে সংযুক্ত হচ্ছেন। সুতরাং আমরা যখন আর্থিক অন্তর্ভুক্তির কথা বলি, যার মূল লক্ষ্যটা কিন্তু অর্থনৈতিক অন্তর্ভুক্তি। সুতরাং সরাসরি এটার একটা অর্থনৈতিক এবং সামাজিক ইম্প্যাক্ট আছে। এবং আমি তো মনে করি আগামী দিনের যে আর্থিক অন্তর্ভুক্তির যতগুলো এভিনিউ এর কথা আমরা ভাবছি, সেখানে সবচেয়ে বেশি অবদান এই মোবাইল ব্যাংকিং রাখবে এবং রাখতে শুরু করেছে। তো স্যার, আশেপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশের ডিজিটাল লেনদেনের চিত্রটা আসলে কেমন? আমাদের ডিজিটাল লেনদেনের চিত্র, আমি ইন্ডিয়া বা অন্য আশেপাশের দেশের তুলনায় যে আমরা অনেক বেশি প্রোগ্রেস করেছি আমি এমনটা বলবো না। বিকজ আমাদের প্রোগ্রেস করার অনেকগুলো জায়গা আছে। যেমন আপনি যদি আর্থিক অন্তর্ভুক্তির কথা বলেন থ্রো টেকনোলজি, থ্রো মোবাইল টেকনোলজি, মোবাইল ব্যাংকিং, তাহলে প্রথমে কিন্তু শুরু হয় পেমেন্ট দিয়ে। পেমেন্টে আমরা প্রোগ্রেস করেছি অনেক। কিন্তু ডিপোজিট যদি বলেন, সেভিংস যেটা, সেটা দিয়ে রিসেন্টলি শুরু হয়েছে কিছুটা। আপনি জানেন বিকাশ বা এগুলো আরো কিছু আপনার মোবাইল এমএফএস এর মাধ্যমে বাংলাদেশে কিন্তু আপনার ডিপোজিট কালেকশন শুরু হয়েছে, ব্যাংকগুলো ব্যবহার করা শুরু হয়েছে। ন্যানো লোন সহ লোনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো শুরু হয়েছে। সুতরাং এটা কিন্তু ধাপ আছে। আমরা পেমেন্টে অনেক দূরে গিয়েছি আশেপাশের দেশে, যারা আশেপাশের দেশগুলো আমাদের থেকে অনেক ক্ষেত্রে ভালো করেছে, আমি বলবো না খারাপ করেছে, বাট আমাদের প্রোগ্রেসও উল্লেখযোগ্য। বাট আমরা যে জায়গাটাতে প্রোগ্রেস করার প্রয়োজন সেটা হলো ডিপোজিট মোবিলাইজেশন, যেখানে শুরু করছি আমরা। ঋণে কিন্তু আমরা সেই জায়গাটায় এখনো অলমোস্ট যেতে পারিনি। আরেকটা ধাপ হলো ইন্স্যুরেন্স। সুতরাং আমরা আর্থিক অন্তর্ভুক্তির কথা যদি বলি, টেকনোলজি ব্যবহারের কথা বলি, মোবাইল ব্যাংকিং এর ব্যবহারের কথা বলি, তাহলে 4টা ধাপে আপনাকে যেতে হবে। তার মানে পেমেন্টে আমরা এগিয়েছি, বাট অন্যগুলোতে যদি বলেন সেখানে আমাদের অনেক দূর যাওয়ার জায়গা আছে। এবং আশেপাশের তুলনায় সেই জায়গাগুলোতে আমাদের প্রোগ্রেস, আশেপাশের দেশের তুলনায়, ইভেন আফ্রিকার অনেক দেশের তুলনায় আমাদের প্রোগ্রেস যে খুব ভালো তা কিন্তু না। আমাদের অনেক কিছু করার আছে। ইয়েস, পেমেন্টে আমাদের প্রোগ্রেসটা লক্ষণীয়। তাহলে স্যার, এই যে সেবাটা বাড়ানোর জন্য নতুন নতুন বিনিয়োগ আসাটা আসলে দেশের জন্য কতটা জরুরি? যেমন ধরেন এই একটা জায়গায় কিন্তু আপনাকে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন মোবাইল এমএফএস এর সাথে আমরা অনেক কিছুকে সংযুক্ত করার পরিকল্পনা করছি। এবং টেকনোলজি একটা এমন জিনিস, এটা কিন্তু সময়ের সাথে সাথে অবসোলেট হবে। এখন আমরা কিছু ব্যাংকগুলোতে বলেন বা আর্থিক খাতে যারা যে সমস্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আছেন, তারা কিন্তু অনেক ট্রেডিশনাল টেকনোলজি বা ট্রেডিশনাল ওয়েতে আমরা ব্যাংকিং করে এসেছি। সুতরাং যখনই আপনি এই মোবাইল টেকনোলজি ব্যবহার বলেন বা টেকনোলজি আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে ইন্ট্রোডাকশনের কথা বলেন, সেখানে রেগুলেটরি চেঞ্জগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক করছে। এবং অনেক ধরনের রেগ ট্যাগ যেটাকে বলি আমরা, রেগুলেটরি টেকনোলজি, অনেক ধরনের পরিবর্তন এসছে। বাট মার্কেটে প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন। কারণ টেকনোলজি এখানে হার্ডওয়্যার, সফটওয়্যার থেকে শুরু করে একটা বড় গ্যাপ হলো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। এটা শুধু যারা সার্ভিসটা দেয় তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট না। আপনি খেয়াল করবেন গ্রামীণ অর্থনীতি বলেন বা সাধারণ যারা মানুষ আছে বলেন, তাদের কিন্তু হয়তো আস্তে আস্তে এই যে সেটগুলো দিয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নেওয়া যায়, সেগুলো তাদের হাতে চলে আসবে। কিন্তু সবাই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে ফাইন্যান্সিয়াল সার্ভিস নেয়ার ক্ষেত্রে, ফান্ড ট্রান্সফার ক্ষেত্রে, সেভিংস এর ক্ষেত্রে, ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে যে ইকুয়ালি কমফোর্টেবল, ব্যাপারটা কিন্তু এরকম না। সুতরাং তাদের সবাই হয়তো ফোন আছে, সবাই কথা বলে। আর আরেকটা জিনিস হলো, ডিপোজিট পর্যন্ত ঠিক আছে, বাট লোনের ক্ষেত্রে
ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, লিগ্যাল রিফর্মস, অনেকগুলো ইস্যু আছে যেখানে প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন। সুতরাং ইনভেস্টমেন্টের জায়গা অনেকগুলো। একটা হলো টেকনোলজি, দুটো পার্ট, হার্ডওয়্যার সফটওয়্যার দুটো জায়গাতেই আছে। দেন আপনার সাপ্লাই সাইডের স্কিল ডেভেলপমেন্ট, এবং সবচেয়ে বড় সেটা হলো ডিমান্ড সাইডের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, তাদের যেটাকে বলি আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি। এবং এই সবগুলো জায়গায় ইনভেস্টমেন্ট না করলে কিন্তু যে রেজাল্টটা আসলে আমরা চাচ্ছি এই মোবাইল ব্যাংকিং এর ডেভেলপমেন্ট থেকে, তার মানে পেমেন্ট থেকে শুরু করে আলটিমেটলি ডিপোজিট, তারপরে লোন এবং ইন্স্যুরেন্সের একটা জায়গায় চলে যাওয়া, এবং এই যে আমাদের ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি যে লক্ষ্যগুলো অবশ্য খুবই আপনার ওভার অ্যাম্বিশাস আমি বলবো। 26 সালের মধ্যে যেগুলো ঠিক করা হয়েছে ওগুলোতে যেতে পারবো বলে আমি মনে করি না। তবে আরো 2-3-4 বছরের মধ্যে যদি লক্ষ্য অর্জনের আশা করি, তাহলে আমাদের সবচেয়ে বড় এভিনিউ কিন্তু এই এমএফএস। জি স্যার, অনেক ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ আপনার মতামতের জন্য, এবং আশা করছি আমরা এই মোবাইল ব্যাংকিং খাতটা ধীরে ধীরে আরো বেশি উন্নত হবে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মোবাইল ব্যাংকিং নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক শাহ মোহাম্মদ হাসান হাবিব।